নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কে কেমন আছো সেটা কমেন্টে জানিয়ে দেবে যে ভালো আছো না খারাপ আছো। আর ভালো থাকো এটাই বলি ভগবানকে, যে সবাইকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, আর ভগবান নিজেও যেন ভালো থাকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ব্লগ ভিডিও। আমরা কি করে মানে কলকাতা থেকে ত্রিপুরা আসলাম, সেই জার্নির কিছু অংশ, আর বাড়িতে সারপ্রাইজ দেওয়ার সেই কিছু বিষয়টা। তো ওই দিন ছিল 16 তারিখ। তো 16 তারিখ আমাদের ট্রেন ছিল। 16 তারিখে মানে 15 তারিখ থেকে আমরা গাছ করে সব ব্যাগটেক রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর পাপা গাড়িকে বলে দিয়েছিল যে 4টা, আগেরবার তো আমরা 3:30টায় বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, তো এবার 4টার সময় চলে আসো, আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাব স্টেশনে। তারপর 4টার সময় আসলো, কিন্তু আমাদের উত্তরতে একটু লেট হয়ে গেল। তাড়াহুড়ো করতে করতে অনেক জিনিসই আনা হয়নি শেষ মুহূর্তে, পাপায়ের কিছু ওষুধ। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। আমার শাশুড়ি শ্বশুর ওরা এসছিল, ওইদিকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আর মা খুব কান্না করছিল নাতিকে কুলে নিয়ে, যে এতদিন পর আসবে, আবার কবে আসবে ঠিক নেই, এতদিন আমার কাছে ছিল। আর ওর জন্ম থেকে মানে ও পেটে আসার পর থেকে ওর সব কিছুই ওর ঠাকুমাই দেখেছে, দেখভাল করেছে, আমাকে যা যত্ন করা, প্লাস ওর জন্ম পর থেকে এখন পর্যন্ত যা যা যাবতীয় কিছু করা ওর ঠাম্মাই করেছে। তো মায়া তো একটু বেশি হবেই। তো যতটা এগোচ্ছি রাস্তা ততটাই মন খারাপ হচ্ছে, কারণ শাশুড়ি যদি সেরকম হয়, মায়ের ভালোবাসা দিয়ে যদি শাশুড়ি রাখে একটা বৌমাকে, তাহলে স্বাভাবিক খারাপ লাগবে। আর শাশুড়ি যদি অন্যরকম হয়, তাহলে কোনো বৌমারা আরও বলবে যে এই শাশুড়ির কাছ থেকে যেতে পারলে বাঁচি। যাই হোক, প্রত্যেক সংসারে বাসন থাকলে ঠাসঠুস আওয়াজ হয়, তো সেটাকে মানিয়ে নিতে হয়। নিজের মা যদি বকাঝকা করে, তাহলে সেটাকে যদি আমরা মানিয়ে আবার চলতে পারি মায়ের সাথে, তাহলে শাশুড়ির কিছু কিছু হয়তো না বুঝেও হয়তো উনি কিছু বলে দেবেন, তাহলে সেটাকে মানিয়ে চলতে হবে। নাহলে সংসারের কোনো মানে তালই থাকে না। শাশুড়ি যদি একটা কিছু বলে সেটা বউ ধরে রাখলো, আবার বউ যদি ধরে মানে কিছু একটা বলে সেটা যদি শাশুড়ি ধরে থাকলো, এই করে সংসার হয় না, উল্টো আরও সংসারে ফাটল ধরে। তো আস্তে আস্তে এদিকে মানে রাস্তা পরিষ্কার হয়ে গেল। প্রথম আমরা তো বেরিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো যে অন্ধকার ছিল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছিলো রাস্তাঘাট। আর পাপাই দিব্যি ঠাম্মার কোলে ঘুমিয়ে আছে। তো ওকে প্রথমে একটা নতুন ভালো ড্রেসই পরেছিলাম, পরে বমি করে হঠাৎ গাড়ি চলতে যেতে মাঝপথে হঠাৎ বমি করে দিয়েছে। বমি করে ওর ঠাম্মাকে পুরো ভরিয়ে দিয়েছে, নিজের জামাটাও ভরিয়ে ফেলেছে। তো ওর ঠাম্মা বলছে কী হলো, ওর ঠাম্মা পুরো ভয় পেয়ে গেছে যে ছেলেটার কী হলো, আজকে যাচ্ছে মামার বাড়িতে আর হঠাৎ করে কী হলো, বমি করছে। ওর বাবাও চিন্তায় পড়ে গেছে যে কি হলো। আমি বলছি না, তো ড্রাইভার বলছে চিন্তার কিছু নেই, গাড়ির ঝাঁকুনিতে বড় মানুষের তো সহ্য হয় না, আর ও হচ্ছে একটা বাচ্চা ছেলে, তো গাড়ির ঝাঁকুনিতে এরকম হয়েছে, চিন্তার কোনো বিষয় নেই। তো আমি ওর জামাটা পাল্টে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে প্রত্যেকটা মানে সাইডগুলো দেখছি, আর মন খারাপ হচ্ছে যে আবার কবে ফিরবো। মানে আমার ক্ষেত্রে হচ্ছে কি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মানে কান্না পেয়ে গেছে, আর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার সময় সেটা কান্না পড়েছে, কারণ দু জায়গায় নিজের মা, আমি কখনো আলাদা চোখে দেখিনি, আমি সবসময় নিজের মায়ের মতোই দেখে আসছি। আর আমার শাশুড়ি সেরকম, হাজার বকুক, হাজার মানে ঝগড়াঝাটি যাই হোক, কম বেশি তো হয় সবার সংসারে, কিন্তু এগুলো যদি ধরে রাখে তাহলে কোনো সংসারই এগোয় না। তো উনি যতই বকাঝকা করুক, যতই বলতে কি সেরকম তো কয় না, তাও যদি ভুল হয় মায়ের মতোই বকাঝকা করে, তোকে একটা থাপ্পড় দেবো, তোর কান ছিঁড়ে ফেলবো, এরকমই আমার শাশুড়ি। বন্ধুর মতোই, তুমি যতটা বন্ধুর মতো মিশতে পারবে শাশুড়ির সাথে, বা শাশুড়ি যতটা বন্ধুর মতো মিশতে পারবে বউর সাথে, তাহলেই সংসার ভালো হবে। তারপর আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটাই সেরকম। তো খুব খারাপ লাগছিল মার কথা ভেবে, যে মা ছেড়ে চলে যাচ্ছি, তাও আরেক মায়ের কাছে। একদিকে আনন্দ লাগছিল, আবার আরেকদিকে খারাপ লাগছিল যে ওনার ঘর অন্ধকার করে চলে যাচ্ছি। তো এই করে কিছুটা যাওয়ার পর ওর বাবা বলছে যে চা খেয়ে নেই আমরা, গিয়ে তো ট্রেনের একটা মানে ট্রেনের সময় পাবো। তো উনি আমাদের বলছিল যে না নামার জন্য, আমি বলছি না নামবো না, তোমরা নিয়ে আসো। তো ড্রাইভার বাবু আর পাপা চলে গেছিলো মানে চা খেতে, তো আমাদের জন্য প্লেটে করে চা নিয়ে আসলো। তারপর পাপাইকে নিয়ে কুলে করে ও চা খাচ্ছে। আবার চাটা খেয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে দিল। আর পাপাই এখন জেগে গেছিলো, তখন জাগার পর জলের বোতল কিনেছিল ওই দোকান থেকে, চায়ের দোকান থেকে, তখন জলের বোতল নিয়ে পাপাই খেলাধুলা করছে।
আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এয়ারপোর্ট সাইড, দমদম এয়ারপোর্ট সাইড। সব থেকে ভালো লাগে যে বাড়ির কাছে তো এয়ারপোর্ট, মানে বাড়ির পাশাপাশি এয়ারপোর্ট, আর এমনি রাস্তা দিয়ে আসার সময় এয়ারপোর্টের মানে সামনের দিকে দেখা যায়। এখন হয়তো দেখা যাচ্ছে না ভিডিওতে যে প্লেন আসা যাওয়া করছে বা কিছু, তবে অন্য সময় দেখা যায়। রাতে যখন এর আগে গেছি বা এয়ারপোর্টের পাশ দিয়ে যাওয়া আসা করেছি, তখন দেখা গেছে যে অনেকে প্লেনই ওঠানামা করছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম শিয়ালদার। তো এই হচ্ছে শিয়ালদার যাওয়ার তো এখানে পাপাই আরও 2-3 বার বমি করেছিল। তখন ওর বাবা বলছে যে মানে ওর ঠাম্মাকে যে ওকে উঠিয়ে সুন্দর করে বসিয়ে দাও মা, যাতে ঝাঁকুনি না লাগে। তারপর ওর বাবা একটা ললিপপ ওর হাতে ধরিয়ে দিল, এটা নিয়ে খেলছিল। ললিপপটা খেলতে খেলতে আবার বমি করে দিয়েছিল। তো বলছে যে জোয়ান খালে ওর পেটের ফাঁপাটা একটু কমে যায়, পেট ফুলে থাকে। তো তারপর বলছে যে পেট ফুলে থাকে যখন কিছুটা নেমে আমরা জোয়ান কিনে নেব। তারপর আর কেনাকাটা হয়নি, ওই একটু মানে সুস্থই দেখা যাচ্ছিলো। তারপর আমরা এই শিয়ালদা স্টেশনের কাছ দিয়েই যাচ্ছি, আর একটু ঘুরে গিয়ে তখন স্টেশনে পৌঁছাতে হবে। তো এদিকে শিয়ালদা স্টেশনের মানে সামনের দিকটা যেখানে প্রচুর ফল তারপর সবজি সব কিছু নিয়ে বসে মানে যারা বিক্রেতা, আবার অনেক পাইকারি আছে যারা কেনাকাটা করে। আমার আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, শ্বাসের প্রবলেম তো ওই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য একটু থেমে থেমে কথাটা আসছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো এখানে দেখো কত কলা, এত কলা দেখে আর কলা মানে খাওয়ার ইচ্ছে হয় না। যেখানে যেটা বেশি থাকে সেখানে সেটা কখনোই ভালো লাগে না। এ তো লোকজন পাপাই জানলা দিয়ে দেখছিল যে এরা কী করছে না করছে, এ তো হাটে মানুষ। তো এই করতে করতে আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এই মানে বাঁ সাইডটাতে যেরকম বাজার, ডান সাইডটা তো সেরকমই বাজার। তারপর গাড়িটাকে ওরা মানে যে ড্রাইভার ছিল উনি পার্কিংয়ের জায়গাতে নিয়ে যাচ্ছিলেন, যে ওর বাবা বলছিল আর কি একবারে পার্কিংয়ে ওইখানে নিয়ে যাও, তারপর আমরা ওইখান থেকে মানে বেডিংপত্র নিয়ে বেরিয়ে যাব। তো উনি আস্তে আস্তে শিয়ালদা স্টেশন মানে স্টেশনের সামনের দিকে গিয়ে তারপর তো পার্কিংয়ের ওখানে গাড়িটা রাখবেন। তো আমাদের বলছে যে আচ্ছা এখানে রাখলে হবে। তো ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে। তো এই করে আমরা এখানে স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছে যাওয়ার পর ওর বাবার সাথে আমার 2-1 কথা নিয়ে মানে তর্কাতর্কি লেগে গেছিলো যে তোমার জন্য লেট হয়েছে, ওই জন্য আর নেওয়া হয়। যাই হোক ওই কথা নিয়ে লেগে গেছে। তারপর স্টেশনে মানে ট্রেন ছেড়ে দিয়েছে, ওর দাদুরা চলে গেছে, সেই মুহূর্তে আর ভিডিও হয়নি আর ফটো তোলা হয়নি। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ার পর পাপাইয়ের সাথে একটা মানে আন্টি ছিল, ওই আন্টির সাথে পাপাই ভালোই জমে গেছে। তারপর আস্তে আস্তে যে মানে সকাল তখন প্রায় 10টা বাজে, তখন আমার খুব মানে ঘুম পাচ্ছিল, আমার শরীরটাও সেরকম একটা ভালো যাচ্ছিলো না 2 দিন থেকে। তখন ওর বাবা বলছে সিটটা পেতে দিয়ে, আমাদের ছিল মিডিল আর উপরের সিট, এই সিট নিয়ে পাপার সাথে আমার 2 কথা ঝগড়া লেগে গেছিলো। তখন বলছে যে থাক হয়ে গেছে, অ্যাডজাস্ট করে বসে ফেলবো, কিছু না। তো এই যে ব্রিজ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই ব্রিজটা সবথেকে বড় ব্রিজ। ওর বাবাকে আমি বললাম যে ব্রিজটা একটু ভিডিও তুমি সুন্দর করে নিয়ে না। ওর বাবা মানে দরজার কাছ থেকে একদম ভিডিও করছে। আমি বলছি দেখো সাবধান, মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় সব গেল, কারণ এই মোবাইলের মধ্যে সব ডকুমেন্টস, তারপর মোবাইলে ব্যাংকের যা মানে আছে সব কিছুই এই মোবাইলের মধ্যেই কিন্তু। আর ওর বাবার মোবাইলটা আমিও কাজে লাগাই, কারণ আমার মোবাইলে এতটা ভালো না। তো ওর বাবাকে আমি বললাম যে অর্ধেক ভিডিও করে বাদ দিয়ে দাও, আর ভিডিও করতে হবে না, দরকার নেই এত ভিডিও করার, যদি পড়ে যায় বাই চান্স তাহলে গেছে, সব যাবে। তো এই ব্রিজের প্রত্যেক দিনই মানে কাজ হয়। তো এই নিয়ে ওর বাবার সাথে অনেক কথাবার্তা হলো, মানে আগে যা ঝগড়া টগড়া হয়েছিল সব মিটিয়ে গেছে। আমি বলছি থাক, ভিডিও তো করতে হবে, আর ঝগড়া করে লাভ নেই, ভিডিও করতে গেলে ওর বাবার মোবাইলটাই আমার দরকার। তো আর রাগ হবে না কেন, বাচ্চা যখন আছে সাথে, তাহলে সেই হিসেবেই টিকিটটা করতে হতো, নিচের সিট পাবো বলে। একটা নিচের সিট হলেই যথেষ্ট। তো যাই হোক পরে অবশ্য পেয়ে গেছিলাম, মানে একজন দাদা এসেছিলেন, উনি ওনার সিটটাতে আমাদের দিয়ে দিয়েছিলেন, আর আমাদের উপরের সিটটাতে উনি চলে গেছিলেন। তারপর আমার আসলে মানে এক নাগারে আমি কথা বলতে পাই না, এই যখন এই শ্বাসের মানে আমার আসলে শ্বাসকষ্টের যখন প্রবলেমটা, এই অ্যালার্জির প্রবলেমটা যেদিন থেকে ধরা পড়েছে তারপর থেকে আমার এক নাগারে কথা বলতে খুব কষ্ট হয়।
তো এই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো তাও অনেকটাই তুলেছে ওর বাবা, মনে হয় পুরো ব্রিজটাই তুলেছে। যে না দেখো বাড়িতে দেখাবো গিয়ে, আর আমি বললাম ঠিক আছে, আর বাড়িতে যখন দেখাবো আর ফেসবুক বন্ধুদের সাথেও শেয়ার করা হয়ে যাবে ভিডিওটা। ওর বাবা তাও ভিডিওটা তুলেছিল, আমি এখন দেখতে পাচ্ছি, প্রথমে বুঝতে পারিনি যে পুরো ভিডিওটাই তুলেছে। অনেকটা জায়গা নিয়ে এই ফারাক্কা ব্রিজ, সবথেকে বড় ব্রিজ হচ্ছে এই ফারাক্কা ব্রিজ। তারপরে এই ব্রিজের বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বাবাই সাথে খেলা, বাবাই জল খাবে, ও জানলার পাশে দাঁড়িয়ে ওইখানে খেলা করছে। ট্রেনটা থেমেছিল একটা জায়গায়, তখন ওই জায়গাটা কি জানি নাম আমার খেয়াল পড়ছে না। ও জানলার মধ্যে দাঁড়িয়ে, তখন আরেকটা গেঞ্জি পাল্টে দিলাম ওর বাবা বলছে ওকে মুছিয়ে টুছিয়ে দাও, ভালো লাগছে না দেখতে, ও গেঞ্জিটা মুছিয়ে দাও। আর ওই আমরা নিচের সিটটাতে চলে গেছিলাম। ও খেলছে, বাবারকে ডাকছে, ঠাম্মাকে ডাকছে, সবাইকে ডাকছে। তো এটা হচ্ছিল ওইখানকারই একটা স্টেশন, চারিদিকে দেখা যাচ্ছে যে সবাই বাবার মন্দিরে যাবে, সবাই মানে লাল পোশাক পরে দাঁড়িয়ে আছে। এটা পরের দিনকার ভিডিও, পরের দিন সকালের 17 তারিখের ভিডিও, সকালবেলার। তো উঠেছে, সকালবেলা উঠে আমরা প্রথমে কিছু খাইনি, ওই আন্টিটা দিয়েছিল, বলছে না মুখ ধুইনি। তারপর কেক টেক খেলাম, খাওয়ার পর ওই 10-11টার দিকে বাবা বলছে যে এদিকে ছোলা যাচ্ছে, ছোলা সেদ্ধ খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ছোলা সেদ্ধ খাচ্ছে না তাহলে দাও, অনেকদিন খাইনি। তো ওর বাবা 1 প্লেটই অর্ডার দিয়েছে, বলছে একটাই না। আর আমার এর আগের দিন প্রচণ্ড জ্বর এসেছিলো রাতের বেলা, যেদিন ট্রেনে উঠেছিলাম, আর খুব ঠান্ডা লাগছিলো, পরদিন পর্যন্ত ঠান্ডা লাগছিল। ওইখানে ওর বাবার কাছে ওষুধ ছিল, আমি ওষুধটা খেয়েছিলাম, তাও কমছে না। ওই আঙ্কেলটা ছিল যে পাশের, উনি ছিলেন আর্মি, তো ওনার কাছে ওষুধের অনেক রকমের ওষুধ ছিল, কারণ আন্টিটারও জ্বর হয়েছিল। তো ওই আঙ্কেল ওষুধটা নিয়ে এসেছিলো ওনার জন্য। তো এখান থেকে আমাকে একটা ওষুধ দিল, পরে বললো যদি ওষুধ লাগে তাহলে আমার কাছ থেকে চেয়ে খেয়েও, খাওয়া দাওয়া ছেড়ে। তারপরে একটা ওষুধ খেয়েই জ্বর কমে গেছিলো। আর পাপাই দেখো কীরকম ফাদরামি করছে, ট্রেনের উপরে উঠে ও উপরে উঠবে। তো আমি বলছি ভালো লাগছে না, একটু মোবাইলটা ঘেঁটে দেখি। তো ফেসবুক খুললাম, ফেসবুক খুলে একটু মোবাইল ঘাঁটছিলাম, আর ওইদিকে খেলা করছে। আর পাপাই আমার সাথেও খেলা করছে, আমাকে মারছে যে ওর সাথে খেলি না কেন, আমি মোবাইল নিয়ে বসে আছি, আমি গান শুনছি, আর ওর বাবা উপর থেকে ভিডিও করছে। তারপর আমি আবার উপরে চলে গেলাম, উপরে গিয়ে আমি বলছি ভালো লাগছে না, আমি একটু শুই। আর এদিকে পাপাই ওর বাবার সাথে লুকাচুরি খেলছে। ওইদিকে হিজা মাসি এসছে, মানে মাসি এসছে আর কি, সরি আমি ভুলে আমার মুখ থেকে চলে এসেছি। হিজা আমাকে ক্ষমা করবেন, কারণ অনেকের কাছে তো এই ভিডিওগুলো যাবে, আমার মুখ থেকে বেরিয়ে এসছে, আপনারা কিছু মনে করবেন না। তো ওই মাসি এসেছিলেন, ওনাকে টাকা দিল, টাকা দিয়ে আবার বাবার সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল। আরও কি খুশি বাবার সাথে খেলছে, বাবা চাদরটা দিচ্ছে ওর গায়ে, আবার ও ফেলছে, বাবা চাদরটা দিচ্ছে আবার ফেলছে। আর আমি ওইখান থেকে ভিডিও করছি আর হাসি, আমি বলছি কী পাকা দেখো, এই জন্য তো 2 দিন পর পর জাতা খায়। তো এই করে খেলা করছিল আর কি, খুশি ও যে মানে ঠামেদের ছেড়ে চলে আসছে, সেরকম একটা কষ্টের ভাবই ওর মধ্যে নেই। আমি বলছি যাই ভালো হয়েছে। তারপরে পাহাড়গুলো দেখতে কি ভালো লাগছিল, আমাদের আলাদা করে আর ঘুরতে যেতে হয়নি। লোকে পাহাড়ে যায়, সমুদ্রে যায়, মানে দেখতে, যে পাহাড় এলাকা দেখতে, আমরা ট্রেনে বসে বসেই দেখছিলাম আর সেটারই আনন্দ নিচ্ছিলাম। আবার এদিকে কিছুটা জায়গাতে দেখা যাচ্ছিল যে পাথর, ওর বাবা বলছে দেখো এখান থেকে পাথর তুলে কি সুন্দর লাগে দেখতে। আমি বলছি হ্যাঁ, এখানে এদিক থেকে পাথর তুলে। ওর বাবা আগে এদিকে যাওয়া আসা হতো না, যেহেতু এখন শ্বশুরবাড়ি হয়েছে সেই সূত্রে এদিকে আসা যাওয়া। আর এই জায়গাটাও বেশ ভালোই লেগেছে, বলছে পাহাড়ি এলাকা, আর এখানকার অনেক রকমের খাবার দাবার ওর পছন্দ, আগে যা খেত না সেটাও এখন খায়। এদিকে গাছগাছালি, তারপর মেঘ গাছের উপর দেখতে খুব সুন্দর লাগছিল, একটা মানে প্রকৃতির পুরো কি বলবো, মানে সবুজ বন দেখতে, মানে যে কারোরই ভালো লাগে। তার মধ্যে উপরের দিকে এই মেঘগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। ওর বাবা বলছে যে দেখো দেখো, আমি বলছি হ্যাঁ আমি দেখেছি অনেকক্ষণ ধরে, তুমি দেখো, এই যে তোমরাও দেখতে পাচ্ছ আশা করি, এই যে মেঘগুলো দেখা যাচ্ছে। তারপরে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেটা আসছে কিছুক্ষণ মধ্যে তোমাদের কাছে ভিডিও। তারপর আমি বলছি যে আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো। ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে শুয়ে পড়বা। তো ওর বাবা উঠেছে, উঠে মুখটুক ধুয়েছে, ওর বাবা বলছে আমার ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে চা পাতা বাগান, মানে আসামের চা পাতা বাগান, ওইদিকে আসামের চা। ওর বাবা বলছে এই হচ্ছে আসামের চা বাগান। আমি বলছি হ্যাঁ
সবথেকে তো ভালো আসামের চা আর দার্জিলিংয়ের চা। ওর দাদুর মুখে প্রায়ই শুনি যে আসামের চা যদি পেতাম ভালো হতো। তো এই করতে করতে আমরা পরদিন চলে আসছিলাম হাফলং বলে স্টেশনে। তো ওইখানে ওর বাবা বলছে, এর আগে আমি খেয়েছিলাম, ওই দিন ভালো লেগেছিলো। তো ওর বাবা বলছে কী খাবে, ভাত খাবে? আমি বলছি না ভাত খাবো না, ট্রেনে এসেছিলো, উনি অর্ডার দিয়েছিলেন, মানে ওকে বলছিলাম আমি পাপাকে যে একটাই অর্ডার দাও, আমি খাবো না। এখন এখানে দেখে আমি বলছি একটা না, এখন উনি বলছেন খুচরো নাই ওনার কাছে, এদিকে আবার বৃষ্টি পড়ছে আর দাঁড়াবে না। তো তাড়াহুড়ো করে ও বলছে যে একটা দাও খুচরো, এখন ওনার কাছে নাকি ফোনপে তো হবে না, স্ক্যানারও নেই, কিছুতেই হবে না। তারপর বাধ্য হয়ে দুটো বিরিয়ানি, মানে এই ওরা বিরিয়ানি বলে আসলে, কিন্তু এটা বিরিয়ানি না। আমাদের কলকাতা ওদিকে বিরিয়ানি সেটা অন্যরকম, চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, আর এগ বিরিয়ানি হোক। তারপর বাধ্য হয়ে বৃষ্টি আসছিল, আবার এর মধ্যে ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, আমরা অন্য বগিতে উঠে পড়েছিলাম। উঠে তারপর এই মানে ট্রেন তো ছেড়ে দিয়েছে, যাই হোক একবার উঠে পড়লে ট্রেনে তারপর যে কোনো জায়গায় পৌঁছাতে পারবো। তোর বাবা নিয়ে এসেছিলো, বলছে খুচরো নেই, পরে বাধ্য হয়ে দুটোই নিয়ে নিল। তো দুটো নিয়েছে, আন্টিদের বলছে যে আন্টি তোমরা একটা খেয়ে নাও। আন্টিরা বলছে না বাবু আমরা খাই না, কারণ ফৌজিদের ওখানে সবসময় তো ফল খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো আর রাইস খেতে ভালো লাগে না, ট্রেনে উঠলে আমরা বাইরের খাবার খাই না। তাও খেয়েছি ওরা, আমরা এমনি যা ড্রাই ফ্রুট কিনেছিলাম ওখান থেকে টুকটাক ওদের দিয়েছি, আবার ওনারাও আমাদের দিয়েছেন। তো এই বলে পাপাই খাবে, পাপাইকে খাওয়ালো 2-1 চামচ, বলছে আর খাইও না, খেতে বেশ একটা ভালো লাগছে না। আমি অর্ধেকটা খেয়েছি, খেয়ে পাপাইকে ডিমটা দিয়ে দিয়েছি। আমার ডিম মানে আমার পাতে যে ডিমটা ছিল ওইটা আমি খেয়েছি, আর আরেকটাতে যে ডিমটা ছিল ওইটা পাপা খেয়ে নিয়েছে। তো হঠাৎ মনে পড়লো যে আজকে তো মনসা পুজো, আজকে আমিষ খেলাম। থাক, ও ট্রেনে বাসে ট্রেনের ব্যাপার, বাইরের ব্যাপার কোনো ব্যাপার না, থাক। তো এই করতে করতে আমরা চলে এসেছিলাম করিমগঞ্জ। যত এগোচ্ছি তত মানে মনের একটা আনন্দ হচ্ছে, যে তার মধ্যে না জানিয়ে বাড়ি যাওয়া, সেটা আনন্দই অন্যরকম, যে কি হবে, কি ইয়ে করবে বাড়িতে গেলে। তো তখন খুব বৃষ্টি হচ্ছিল, হাফলং থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি চলছিল। তো করিমগঞ্জ পার হয়ে গেছে, করিমগঞ্জ পৌঁছে গেছি, মানে আমি মনে করছি যে আমি বাড়িতে চলে এসেছি, এরকম লাগছিল ভাবটা। তো এখানে পাপা খেলা করছে ওকে নিয়ে, আর আমি ভাবছি কখন পৌঁছাবো, কি মানে মার মুখটা দেখবো, কি ভাববে মা, আবার বোন কি ভাববে। তো এই করতে করতে ধর্মনগর স্টেশনে পৌঁছে গেলাম, আর ওই আন্টিটা পাপাইকে টাটা করছিল, দিদা বলে আন্টিটার সাথে কথা বলছিল, আবার ওই আঙ্কেলটা খুব আদর করছিল পাপাইকে। এই হচ্ছে আমাদের সব বেডিংপত্র, সব মানে ব্যাগপত্র এখানে আছে। ঝুড়িতে পুরোটাই পাপাই জামা, শীতের কাপড়ে পুরো ওই বড় ব্যাগটা ভরে গেছিলো, আর বাকিটা আমার আর পাপার কাপড়। তো এই বলে ট্রেন চলে গেছিলো, আর পাপা এখানে ওকে স্টেশনে নামিয়ে ওর পাপা বলছে যে ওকে রেডি করে নাও, তো ওর জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর ওইদিকে আমার বোনের বোরকে ফোন করে বলছে যে কাউকে কিন্তু বলো না রাজেশ, তুমি আমাদের নিতে চলে আসো। রাজেশকেও জানানোর কথা ছিল না, আমার বোনের জামাইকে। তো বলছে, আমি বললাম আর কি যে বৃষ্টি বাদলার দিন, আবার গাড়ি চেঞ্জ করব, আবার আরেকটা গাড়ি উঠবে, তার থেকে ওকে ও বলবে না, সারপ্রাইজই থাকবে। তারপর ও আমাদের নিতে চলে এসেছিল, মানে আমার বোনের বর নিতে চলে এসেছিলো, আর আমরা খুব খুশি। আর পাপাই কারোর কুলেই যাচ্ছিল, একমাত্র মেশোর কাছে যাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে মানে রৌয়া এরিয়া, আশা করি আমাদের এদিকার যে মানুষজন সবাই চিনছো। মানে যত এগোচ্ছি তত মানে এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে, খুব ভালো লাগছিলো দেখতে। নিজের গ্রামে অনেকদিন পর আসছি, এদিক ওদিক তাকাচ্ছি, খুব ভালো লাগছিল মনে, খুব একটা মানে কি বলবো, সেই আনন্দটা ভাগ করার মতো না। তো এই বলতে বলতে আমরা এই রৌয়া বাজার, এটা হচ্ছে রৌয়া বাজার, আমরা পার করছিলাম। তখন ভাবছি যে মনে কিছুদিন আগে তো এদিক দিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি, মর্নিং করতে আসতাম, আমার মানে বান্ধবীদের সাথে এদিকে ঘোরাঘুরি করেছি, মানে ওদেরকে খুব মিস করছিলাম তখন। তো এখানে আমি আবার পড়তে আসতাম, আমার মানে স্যারের বাড়ি ছিল, এদিকটাতে আসতাম, গল্প করে যাওয়া আসা করতাম, এই সবগুলি মনে পড়ে যাচ্ছিলো এই রাস্তাগুলো দেখে। আবার বিয়ে হয়ে গেল, কারোর সাথে সেরকম ঠিক মতো যোগাযোগ নেই, আবার কারোর সাথে আছে হয়তো, হলেও সেরকম যোগাযোগ হচ্ছে না। এই বলতে বলতে আমরা বাজারে চলে এসেছিলাম, সেই জোলাবাসা বাজারে এসে ওর বাবা বলছে যে পাপা বলছে আর কি যে মিষ্টি নিয়ে নিই, ধর্মনগর থেকে আর নেওয়া হয়নি, ওই ধর্মনগরের রাস্তা বিশাল খারাপ, আমার যে নামার দরকার নেই, সোজা চলো জোলাবাসা বাজার থেকে যা নেওয়া নেবে। তো এই বলে মানে পাপা বললো যে ঠিক আছে চলো।
তারপর মানে পপির বাড়িতে চলে আসছিলাম। পপির সাথে অনেক মানে পপি হচ্ছে আমার মেজো বোন, ওর সাথে অনেক ইয়ার্কি ঠাট্টা করেছিলাম রাস্তায়। তো প্রথম ওকেও জানায়নি, মানে কাউকে জানানো হয়নি, একমাত্র আমার এই বোনের বরই জানতো। তো আমরা বললাম যে তুমি পাপাইকে নিয়ে যাও, দেখো পপি কি বলে। তো আমরা পেছন পেছন ছিলাম, ওর নিয়ে গেছে। প্রথম ভেবেছে ওর ভাসুরের ছেলে হয়তো। ও মানে নিয়ে যখন গেছে তখন পপি ঘুমাচ্ছিল, তখন রাজেশ গিয়ে বলছে কী করছো, আমরা মানে দরজার আড়ালে ছিলাম, যে কী বলে। তখন পপি বলছে যে এই ছেলেটা কে, তুমি কোথা থেকে নিয়ে এসছো। ও বলছে দেখো তো চিনো কিনা। ও বলছে এটা তো অভয়ের মতো লাগে, মানে পাপাইকে ওরা মানে আমার বাবার বাড়িতে অভয় বলে ডাকে। তো ওরা বলছে যে অভয়ের মতো লাগে। বলছে ওকে কোথায় পেলে, বলছে ওর মা বাবা ছেড়ে দিয়েছে ট্রেনের মধ্যে। এ বলতে বলতে আমরা হাসতে হাসতে ঢুকে গেছিলাম বাড়িতে, অনেক হাসি ঠাট্টা করলাম। ও পুরো অবাক হয়ে গেছে আমার বোন। তো ওখানে যাওয়ার পর মানে ও খায়নি, আমার বোনের বর খাওয়া দাওয়া করেনি, আর বোনও খাওয়া দাওয়া করেনি। বলেছে যে বাড়ি যাবে, মানে ওর বর বাড়ি গেলে তারপর খাবে। তো এই বলে ওরা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া সেরে আবার আমরা টোটোতে মানে বোনের গাড়িতে উঠে পড়লাম। বোনের বরের গাড়িতে উঠে আমরা ওইখানে একটা ব্রাঞ্চ রাস্তা আছে, ওইদিকে ঢুকে পড়লাম। বলছে এদিক দিয়েই চলে যায়। তো এই রাস্তাঘাটে হাসি টাটা করতে করতে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর বোনকে বললাম তোর কুলে তো যাচ্ছে না, আর ওর মেশোর কুলে যাচ্ছে, কারণ মেশোকে ওর মেজো কাকার মতো দেখতে লাগে, ওই জন্য মেজো কাকার কুলে চলে গেছে। তারপর ও পেছন পেছন ভিডিও করছিল, আমরা রাস্তায় ছিলাম। এদিকে বাড়িতে যখন নিয়ে এসছে সবাই নাকি অবাক হয়ে গেছিলো, কারণ আমরা তো তখন ছিলাম না। আর আমি মোবাইলে প্রথম ভিডিও দেখে হাসতে হাসতে সে সবাই দৌড়ে বেরিয়ে গেছে। মা বলছে যে ছেলেটা কে, বাচ্চাটা কে, একে কোথা থেকে নিয়ে এসছো, চেনা চেনা লাগে। মানে মোবাইলে যতই দেখো সামনে দেখতে অন্যরকম, আর এর মধ্যে কেউ মানে জানতো না তো কেউ যে আমরা আসছি বা কিছু, একদম না জানিয়ে এসেছি। সবাই দেখে পুরো অবাক হয়ে গেছে, মানে হ্যাঁ আমার দাদাকে ফোন করেছে বৌদি, দাদা আর উল্টো বৌদিকে বকছে, বলছে হ্যাঁ ওরা যদি আসতে তাহলে জানাতো না, এটা হচ্ছে আমার বৌদি আর আমার দাদার ছেলে। তো বৌদিও খুব খুশি, এতদিন পর আমরা এসছি। কিন্তু ও কান্নাকাটি করছিল, আর এদিকে মা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো আমাদের ব্যাগপত্র এগোতে। আর আমার ছোটো বোনও গেছিলো, ও আমাকে ফোন করছে। আমি বলছি কে ফোন করছে, খুব রাগ হচ্ছিলো যে এই সময় কে ফোন করছে। আবার পরে বলছে ও, আমি বলছি ফোন কাট। তো এই করতে সবাই বাড়ি ঢুকলাম, খুব মানে হাসি আর কি। মা বাবাকে বলছে দাঁড়া তোদের হবে, তোরা এরকম করলি। তো আজকের ভিডিও মানে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে আজ আমরা কতটা আনন্দ পেয়েছিলাম এই সারপ্রাইজটা দিয়ে। যেহেতু এত দূরের রাস্তা কেউ ভাবতেই পারেনি, কাছের হলে একটা অন্যরকম, কিন্তু এই দূরের রাস্তা অনুভূতিটাই ছিল অন্যরকম। সবাই হাসাহাসি বলা বলি কি মজা হচ্ছিল। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমার মানে এই কিছু আনন্দের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরে আবার আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে। বাই।